যদি সামাজিক আন্দোলন না থাকে, সমাজ যদি সক্রিয় না হয়, আপনি অজস্র সাইনবোর্ড টাঙালেন, অজস্র পাঠাগার করলেন, এটা তো কি হবে? এটা গ্রন্থের গুদাম হবে, এটা পাঠাগার হবে না। কিছু দূর পরে পরে মক্তব, মাদ্রাসা হচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে, নানা নামে হচ্ছে, এবং সেখানে যত না প্রকৃত ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে তার চাইতে অনেক বেশি এমন শিক্ষা দেওয়া হচ্ছে যা মানুষকে ঘৃণা করতে শেখায়, যা মানুষে মানুষে হানাহানি তৈরি করে, মানুষে মানুষে ঘৃণা তৈরি করে। এই তো জিনিসটা হচ্ছে। আমি নিজে এরকম 10টা পাঠাগার পরিদর্শন করেছি, এবং তার মধ্যে 8টি পাঠাগারে গিয়ে আমি দেখেছি সেখানে বই পড়ার পরিবেশ নেই। চিত্রটা ভয়ঙ্কর। এটি হলো একটি 4 সদস্যের পরিবার। দেখা গেল সেই পরিবারের 4 জন সদস্য নাস্তার টেবিলে বসেছে, 4 জনের সামনে 4টি মোবাইল ফোন, এবং তাদের প্রত্যেকের চোখ মোবাইল ফোনের স্ক্রিনের মধ্যে, এবং 4 জনেই খুব মনোযোগ দিয়ে স্ক্রিন দেখছে, এবং তারা খাবারও দেখছে না, এবং তাদের সামনে যে মানুষ বসে আছে তাদের কারোর প্রতি কাদের নজর নেই। একসময় আমাদের পরিবারগুলো ছিল একান্নবর্তী পরিবার, রবীন্দ্রনাথের পরিবারকে ধরতে পারেন, বড় পরিবার, এবং সেই পরিবারও একটা বিশ্ববিদ্যালয়ের মতো কাজ করেছে শিক্ষায়, দীক্ষায়, আচার আচরণ সব কিছুর জন্য, সামাজিকতা। কিন্তু এখন দেখা গেল পরিবারগুলো ইউনিট হয়ে গেছে, লার্নিংয়ের কোনো প্রসেস কিন্তু পরিবারের মধ্যে নেই। তাহলে যেই 4টি সদস্য বা 3 জন সদস্য পরিবারের, তারা কিন্তু এখন তাদের যে অবকাশ, তাদের কনফারেন্স রুম হতে পারত অভিজ্ঞতা বিনিময় এবং তাদের মমত্ব বিনিময় এবং শিক্ষণের যে প্রক্রিয়া, সেটা হতে পারত খাবার টেবিল। কারণ কি, তারা দেখা গেল এই একান্নবর্তী পরিবারগুলো কিন্তু চাকুরিজীবী পরিবার, হাজব্যান্ডও চাকরি করে, ওয়াইফ চাকরি করে, তারপরে বাচ্চারা স্কুল বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে, তাহলে তাদের কিন্তু দেখা হচ্ছে খাবার টেবিলে, সম্ভবত দিনে 1বার 2বার কিন্তু দেখা হয় না। আমরা দুপুরে অনেক পরিবারের, এই চাকরিজীবী পরিবারের দুপুরে একসঙ্গে খাওয়ার সুযোগ পাই। রাতে যখন তারা একসঙ্গে খেতে বসছে, মূল্যবান সময় কিন্তু কোয়ালিটি টাইম, এই কোয়ালিটি টাইমটা তারা নষ্ট করছে মোবাইল ফোনের স্ক্রিনের মধ্যে, এবং সেখানেই নিবিষ্ট হয়ে থাকছে, তারা কেউ কারো দিকে তাকাচ্ছে না। এমনকি যখন কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ছে পরিবারের, সেই ভাব বিনিময়টাও হচ্ছে সরাসরি হচ্ছে না। কেউ কারো দিকে কপালে হাত রেখে এটা বুঝতে চাচ্ছে না। এটা ফেসবুকের মাধ্যমেই বা সামাজিক মাধ্যম থেকেই তারা জানছে যে আজকে মা অসুস্থ, বাবা অসুস্থ, বা আজকে মন খারাপ, বা আজকে বার্থডে, বা আজকে কারো বিবাহ বার্ষিকী, এইগুলো। তাহলে একটা বিপর্যয় কিন্তু ঘটিয়ে দিয়েছে আমাদের এই সামাজিক মাধ্যম বলেন আর প্রযুক্তি বলেন। এই এত বড় বিপর্যয় আমার মনে হয় গত 100-200 বছরে আমাদের জীবন আর ঘটে নাই। আমরা নানা রকম আসক্তির কথা বলি, আমার মনে হয় সবচেয়ে ভয়ঙ্কর আসক্তি হয়ে গেছে এখন এই সামাজিক মাধ্যমের আসক্তি। আমাদের সন্তান, যাদেরকে আমরা বলছি যে যাদের বই পড়া নিয়ে আমরা আলাপ করছি বা উদ্বিগ্ন, সেই সন্তানদের শিক্ষার জায়গা কোনগুলো, কোন কোন জায়গা থেকে তারা বই পড়ার প্রেরণাটা কোন কোন জায়গায় পাবে? তারা পরিবার থেকে পেতে পারত। এখন পরিবারে চাকুরিজীবী, ব্যস্ত, এক ধরনের ব্যস্ততা তৈরি হয়েছে অর্থনীতির কারণে। মানে আমাদের জীবনে সচ্ছলতা যত বাড়ছে, আমাদের চাহিদাও তত বাড়ছে, এবং এই চাহিদা বেড়ে যাওয়ার কারণে এখন আমরা কিন্তু অসন্তুষ্ট, আমরা সদা অসন্তুষ্ট একটি জেনারেশন বলতে পারেন। তাহলে আমাদের অর্থনৈতিক কারণে আরও আয় করার জন্য আমাদের সময় নেই। আবার যেটুকু সময় আমরা মিলিত হচ্ছি, সেইটুকু সময় আমরা ইয়েতে ব্যস্ত, মোবাইল ফোন আমাদের সেই সময়টা নিয়ে যাচ্ছে, এবং এটা একটা অসামাজিকীকরণের একটা প্রক্রিয়া তৈরি করে দিয়েছে বিশ্বব্যাপী। হ্যাঁ, আবার আমাদের পরিবারগুলো কি চায় তাদের সন্তানের কাছে? আমাদের পরিবারগুলো চায় তার সন্তান জিপিএ 5 পাবে, তার সন্তান সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, ভালো বিদ্যালয়ে ভর্তি হবে, সবচেয়ে ভালো চাকরিটা পাবে। আমাদের পরিবারগুলোর কিন্তু এখন অন্য কোনো টার্গেট নেই। কিন্তু আপনি যদি একটা 50 বছর পেছনে চলে যান, বা 100 বছর পেছনে চলে যান, গোটা বাংলার দিকে তাকান, আপনি সেখানে কি পাবেন? পাবেন বিদ্যাসাগরের মতো লোক, রাজা রামমোহন রায়ের লোক, বেগম রোকেয়ার মতো লোক, সুফিয়া কামালের মতো লোক। কোত্থেকে এসছে এরা? এরা কিন্তু বই পড়ার মধ্য দিয়ে আসছে, সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে আসছে। আপনি দেখবেন যে আমাদের এখানে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, যতগুলো সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে, সবগুলো প্রতিষ্ঠানের পেছনেই কিন্তু এরকম মানুষেরা ছিলেন। বঙ্গবন্ধু পরিবারের দিকে যদি তাকান, 1920 সালে বঙ্গবন্ধুর জন্ম টুঙ্গিপাড়ায়। বঙ্গবন্ধুর বাবা কি করছে? ছেলের সাথে ফুটবল খেলছে।
বঙ্গবন্ধুর এই, পরিবার কি করছে, ছেলেকে ইসলামিয়া কলেজে পাঠাচ্ছে কলকাতায় শিক্ষার জন্য। কি বলছে, তুমি সমাজের জন্য কাজ করো, রাজনীতির জন্য কাজ করো, ছেড়ে দিচ্ছে সন্তানকে বড় হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য। এবং বঙ্গবন্ধু যখন এক কারাগার থেকে আরেক কারাগারে তার জীবন কাটছে, তার পরিবার কি করছে, বই কিনে কিনে ওখানে সরবরাহ করছে। আপনি দেখবেন যে শৈশবে বাবা ফুটবল খেলছে সন্তানের সাথে, এবং বাবার কাছে গিয়ে যখন সবাই বলছে আপনার ছেলে কিন্তু অবাধ্য হয়ে যাচ্ছে, রাজনীতি করছে, মারামারি করছে, বাবা কি বলছে, দেশের জন্য যদি মারামারি করে, দেশের জন্য যদি করে, আমি তাতে তো কোনো অন্যায় দেখি না দেশের জন্য। এবং যখন ওরা বলছে যে আপনার ছেলে জেলে যেতে পারে, বঙ্গবন্ধু বাবা কি বলছেন, আমার ছেলে যদি দেশের জন্য জেলে যায় তাতেও আমি কোনো অন্যায় দেখি না, বাবা কিন্তু এটা বলছে। তার মানে ওনার চোখটা কিন্তু মানুষ হবে, আমার সন্তান মানুষ হবে, এবং একার জন্য মানুষ হবে না, নিজে খাওয়ার জন্য মানুষ হবে না, সমষ্টির জন্য হবে, দেশের জন্য হবে। এই শিক্ষাটা কিন্তু বঙ্গবন্ধুর বাবা দিচ্ছে। বঙ্গবন্ধুর বিবাহিত জীবনে আপনি দেখবেন তার স্ত্রী রেণু একজন তার ইয়ের মতো হয়েছিল, তার দার্শনিকের মতো, তার সহযোদ্ধার মতো। তিনিও যোদ্ধা, কিন্তু তিনি কিন্তু কমপ্লেন করছে না যে তার স্বামী কেন কারাগার থেকে কারাগারে কাটাচ্ছে, কেন এগুলো করছে, তাকে অর্থ উপার্জনে বাধ্য করছে না, তাকে উৎসাহ দিচ্ছে, তার পাশে দাঁড়াচ্ছে। এই কারণে তো আমরা একজন জাতির পিতা পেয়েছি। আমরা জিপিএ 5 পেলাম না, কিন্তু আমরা একজন জাতির পিতা পেলাম। এই যে আজকে বাংলাদেশ যে স্বাধীন হলো, আমরা যে একটি মাথা তুলে দাঁড়ানোর মতো জাতি হলাম, তাই না? আমাদের মধ্য থেকে যে রবীন্দ্রনাথ জন্ম নিলেন, এত বড় বড় মানুষেরা আসলেন, বঙ্গবন্ধু জন্ম নিলেন, এই সব কিছুর পেছনে আপনি দেখবেন একটা মুক্ত সমাজের প্রণোদনা আছে। এটা পরিবার থেকে এসছে, এটা প্রতিষ্ঠান থেকেও এসছে, বেশি আসছে পরিবার থেকে। রবীন্দ্রনাথ কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, রবীন্দ্রনাথ একটা পরিবার থেকে এসছে, নজরুল কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। অতএব আপনি খেয়াল করবেন যে এখানে পরিবারও একটা বড় ইনস্টিটিউশন হিসাবে কাজ করেছে। এটাও সমাজের শিকড়ে গেলে আপনি পাবেন, যেমন ধরুন আমরা যে 100 বছরের পিছনে যাচ্ছি, 2020-22 সালে দাঁড়িয়ে আছি, আমরা ঠিক 1922 সালের দিকে ফিরে যাচ্ছি। হ্যাঁ, তো এই 100 বছরের আগেও আপনি দেখবেন যে বেগম রোকেয়া ঘরে ঘরে গিয়ে শিক্ষার আলো জ্বালানোর চেষ্টা করছেন, বই পড়ানোর চেষ্টা করছেন, একটা মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন। হ্যাঁ, এটা কিন্তু আপনি বেগম রোকেয়ার মধ্যে দেখবেন। গোটা ভারতবর্ষের সমস্ত আলেমদের বিরুদ্ধে উনি দাঁড়িয়েছিলেন। কী নিয়ে দাঁড়িয়েছিলেন? ধর্মদ্রোহিতা নিয়ে দাঁড়ান নাই, ধর্মের পক্ষে যুক্তি দিয়ে দাঁড়িয়েছিলেন, এবং এই যুক্তির অস্ত্রে উনি পরাজিত করেছিলেন পুরা ভারতবর্ষের নারীদের যারা অবরোধ বাসিনী করে রাখতে চেয়েছিল, তাদেরকে তিনি যুক্তি দিয়ে পরাজিত করেছিলেন, ধর্মকে শিরোধার্য করে, ধর্মকে অগ্রাহ্য করে নয়। এবং বেগম রোকেয়ার সেই শিক্ষা কিন্তু এখনও আমরা আলোকিত হচ্ছে। তাহলে আজকের দিনে সেই সামাজিক আন্দোলনগুলো কোথায়? সামাজিক আন্দোলনগুলো নেই। যদি সামাজিক আন্দোলন না থাকে, সমাজ যদি সক্রিয় না হয়, আপনি অজস্র সাইনবোর্ড টাঙালেন, অজস্র পাঠাগার করলেন, এটা তো কী হবে? এটা গ্রন্থের গুদাম হবে, এটা পাঠাগার হবে না। আমরা সাইনবোর্ড টাঙিয়ে দিলাম গ্রন্থাগারের নামে, আমরা ভেতরে বই নিয়ে স্তূপ করলাম, কিন্তু আমরা বই পাঠ করতে কাউকে উদ্বুদ্ধ করলাম না। আমরা নিজের সন্তানটাকে কোচিংয়ে পাঠালাম, নিজের সন্তানটাকে আমরা জিপিএ 5 পাওয়ার জন্য উদ্বুদ্ধ করলাম, জায়গা জমি বিক্রি করে আমরা বিদেশে পাঠালাম। নিজের সন্তানকে আমরা মানুষ করার চেষ্টা করলাম না, শুধু বড় কর্মকর্তা বানানোর, বড় বিত্ত অর্জনের একটা মেশিন বানানোর চেষ্টা করলাম। আমি বলি যে আপনি দেখেন একটা নড়াচড়া, সেটা হলো ব্যাপক হারে আমাদের এখানে ধর্মের নামে অধর্মের চর্চা হচ্ছে। আপনি যে কোনো প্রান্ত দিয়ে বেরিয়ে যান, দেখবেন প্রতি কিছু দূর পরে পরে মক্তব, মাদ্রাসা হচ্ছে, ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে, নানা নামে হচ্ছে, এবং সেখানে যত না প্রকৃত ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে, তার চাইতে অনেক বেশি এমন শিক্ষা দেওয়া হচ্ছে যা মানুষকে ঘৃণা করতে শেখায়, যা মানুষে হানাহানি তৈরি করে, মানুষে ঘৃণা তৈরি করে। এই তো জিনিসটা হচ্ছে। কিন্তু আমরা সেখানে কিন্তু মানবিকতাকে নিয়ে যেতে পারছি না। যে মানবিকতাকে ধারণ করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম, যে মূলনীতিকে ধারণ করে, যে আদর্শকে, সেটা কিন্তু আমরা নিয়ে যেতে পারছি না। আমাদের কোনো সক্রিয়তা নাই ওখানে। তো সক্রিয়তা না থাকলে আপনি যত পাঠাগারেই করেন, যত ভবনেই করেন, যত বিশ্ববিদ্যালয়ে করেন, যদি আপনি এই যে চেরাগটা, যে বাতিটা আমাদের সঞ্জিদা খাতুনরা জ্বালিয়ে রেখেছেন, ছায়ানট, কেন ছায়ানটটা এখনও কাজ করে, আলো দেয়? কারণ সঞ্জিদা খাতুনরা এটার পিছনে সক্রিয় ভূমিকা নিচ্ছেন। আমাদের গ্রামে গ্রামে সেই সক্রিয় ভূমিকাটা যতক্ষণ পর্যন্ত আমাদের সমাজ
আমাদের সমাজপতি যারা আছে, সমাজকর্মী যারা আছে, তারা যতক্ষণ এই দায়িত্বটা নিজেদের মনে না করবে ততক্ষণ পাঠাগার যতই বাড়ানো হোক, সরকার বাজেট যতই বৃদ্ধি করুক, এইটা কাজ করবে না। আমি আপনার সঙ্গে একমত যে আমাদের পাঠাগারগুলো পাঠক বান্ধব নয়। পাঠাগার তো দরজায় খোলা হয় না। বাংলাদেশে যে 1-1.5 হাজার পাঠাগার আছে, আমি বেশ কিছু পাঠাগার পরিদর্শন করেছি। প্রচুর বই আমরা দিয়েছি। আপনি বললেন যে ভালো বই নেই, আমরা অনেক ভালো বই দিয়েছি। এই কিছুদিন আগে আমরা 1000 পাঠাগারে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্নার করে দিয়েছি। ভালো বইগুলো দিয়েছি, 50,000 টাকা করে বই দিয়েছি। আমি নিজে এরকম 10টা পাঠাগার পরিদর্শন করেছি এবং তার মধ্যে 8টি পাঠাগারে গিয়ে আমি দেখেছি সেখানে বই পড়ার পরিবেশ নেই। অর্থাৎ সরকারের দিক থেকে আমরা 4টা করে র্যাক দিয়েছি, সুন্দর আমরা ডিজাইন করে দিয়েছি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্নারের। বই দিয়েছি, যেই বই দিয়েছি এই বই ওরা 3 বছরে পড়ে শেষ করতে পারবে না, এত ভালো ভালো বই আছে। কিছু বন্ধ বই থাকবে 15-20%, কিন্তু আমরা সেখানে গিয়ে দেখেছি, কোথাও গিয়ে দেখেছি এটা একটা কোচিং সেন্টার, কোথাও গিয়ে দেখেছি এটা একটা আড্ডাখানা। বই পড়ার পরিবেশ কোথাও দেখি না। আর বই পড়ানোর জন্য যে মানুষগুলো, নিবেদিত প্রাণ মানুষগুলো বাংলাদেশের সমাজে 100 বছর ধরে আমরা দেখেছি, সেই মানুষগুলোকে তো আমরা দেখছি না সমাজে। অতএব এখানে বইয়ের ঘরে যদি ধুলো জমে থাকে, বইয়ের পরিবেশ যদি না থাকে, এবং আপনি যে মন্দ বইয়ের কথা বললেন, মন্দ বই কখন জমা হয়? যখন এই বইগুলো কেউ উল্টায় না, পাল্টায় না। আমি নিজে গিয়ে দেখেছি অনেক পাঠাগারে একেবারেই অপাঠ্য বই, অসম্পাদিত বই, এগুলো আমরা দেই না। আমি জিজ্ঞেস করছি এই বইগুলো আপনাদের পাঠাগারে আসলো কোত্থেকে? পাঠাগার যারা চালান তারা যেখান থেকে বিনামূল্যে যাই পান, এটাকে আপনি ভিক্ষার চাল বলতে পারেন, মুষ্টি ভিক্ষার চাল। মুষ্টি ভিক্ষার চাল দিয়ে কিন্তু পোলাও হয় না, এমনকি ভালো ভাতও হয় না। একটা বিষয় আপনাকে বলি, এখন যেহেতু মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর নামে বইয়ের একটা ভালো বাজার আছে, তৈরি হয়েছে, আমাদের মুজিববর্ষ, তারপরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এসব কারণে একটা ভালো বাজার তৈরি হয়েছে। মানুষ মুক্তিযুদ্ধের বই, বঙ্গবন্ধুর বই এগুলো কিনছে। এই বাজারটা ধরার জন্য প্রচুর মৌসুমী লেখক বা সুযোগ সন্ধানী লোক, তারা কিন্তু এখন নানা রকম বই বঙ্গবন্ধুর নাম, মুক্তিযুদ্ধের নাম দিয়ে প্রকাশ করছে, অনেক বই প্রকাশ করছে। এবং দেখবেন এই বইগুলোতে কিন্তু সম্পাদনা ভালো নেই, বানান ভুল আছে, তথ্যে ভুল আছে। তাহলে এই বইগুলো এবং এই ধরনের বই নানাভাবে কিন্তু চলে যাচ্ছে পাঠাগারগুলোতে, নানাভাবে চলে যাচ্ছে। বইয়ের ক্রেতা কিন্তু শুধু গ্রন্থকেন্দ্র না, শুধু আমাদের গণগ্রন্থাগার মানে পাবলিক লাইব্রেরিও না, বইয়ের কিন্তু ক্রেতা অনেক। সরকারের নানা প্রতিষ্ঠান যেমন বই কিনে, বেসরকারি নানা প্রতিষ্ঠানও বই কিনে সেই বইগুলো কিন্তু পাঠাগারে পাঠায়। এমনকি অনেক বিত্তবান লেখক নিজের বই নিজে কিনেও পাঠাগারে পাঠায়। এখন এইটা সামলানোর উপায় কি? পাঠাগারকেই সামলাতে হবে। পাঠাগারের যারা উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা, তাদেরকেই করতে হবে। এটা সব তো সরকার করে দিতে পারবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।